হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান লেনদেন অধ্যায় থেকে বিগত বেশ কিছু বছরে আসা বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো, তবে লেনদেন অধ্যায় থেকে সামনের দিকে আসা তোমার পরীক্ষাগুলোতে যেই ধরনের বহু নির্বাচনী প্রশ্নই দেখ না কেন, তুমি খুব সহজে উত্তর করে আসতে পারবে। তো চলো সরাসরি প্রশ্নে চলে যাই। ১ নম্বর প্রশ্ন, লেনদেন হিসাব বিজ্ঞানের দেখো ৪ টা অপশন রয়েছে: কাঠি, পিলার, মূল ভিত্তি, ব্যবসায়ের ভাষা। তো সঠিক উত্তর কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই জানো লেনদেন হিসাব বিজ্ঞানের হচ্ছে মূল ভিত্তি। তো এই যে মূল ভিত্তি যেটা, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো দেখো পরবর্তীতে আমাদের রয়েছে কি, ২ নম্বর প্রশ্নে রয়েছে লেনদেনের উৎপত্তি কোনটি থেকে? দেখো ক নম্বরে বলেছে ঘটনা থেকে, খ নম্বরে আদান-প্রদান থেকে, গ অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে, ঘ অর্থ সম্পর্কহীন ঘটনা থেকে। শিক্ষার্থীরা, লেনদেনের উৎপত্তি হচ্ছে এই অর্থ সম্পর্কীয় সকল বৈধ ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি। ৩ নম্বর প্রশ্নে বলেছে দেখো, হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় কোনটি? শিক্ষার্থীরা, হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় দেখো সম্পত্তি, ঘটনা, অর্থ সম্পর্কিত ঘটনা ও দায়। তো সঠিক উত্তর হচ্ছে এখানে শিক্ষার্থীরা অর্থ সম্পর্কিত ঘটনা। তো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় অর্থ সম্পর্কিত ঘটনা। ৪ নম্বর প্রশ্নে বলেছে হিসাব রক্ষণের নিয়ম কানুন জানার পূর্বে কোনটি জানা অপরিহার্য? শিক্ষার্থীরা, দেখো ক নম্বরে বলেছে লেনদেন, খ নম্বরে হিসাব সম্পর্কে, গ নম্বরে রেওয়ামিল সম্পর্কে, ঘ নম্বরে সবগুলো সম্পর্কে। তো এই নিয়ম কানুনগুলো জানার পূর্বে সর্বপ্রথম যেটা জানতে হবে তা হচ্ছে আমাদের লেনদেন সম্পর্কে জানতে হবে। তো শিক্ষার্থীরা, এটা সঠিক উত্তর হচ্ছে লেনদেন সম্পর্কে। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের লেনদেন শব্দের অভিধানগত অর্থ কোনটি? শিক্ষার্থীরা, এটা তোমরা প্রত্যেকেই জানো লেনদেন শব্দের অভিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আহ, তো এর পরবর্তী প্রশ্নে রয়েছে নিচের কোনটি আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়? শিক্ষার্থীরা, আন্তঃলেনদেন বলতে ব্যবসার অভ্যন্তরে যে লেনদেনগুলো ঘটে থাকে সেই লেনদেনটাকে বলা হয় আন্তঃলেনদেন। যেমন এখানে দেখো বিজ্ঞাপন ব্যয়, পণ্য ক্রয়, যন্ত্রপাতির অবচয় ও পণ্য বিক্রয়। এই ৪ টা অপশনের ভিতরে এই যে আমাদের যন্ত্রপাতির অবচয় রয়েছে, এটি হচ্ছে আমাদের জন্য আন্তঃলেনদেন। কেননা যন্ত্রপাতির অবচয়টা ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই ঘটে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের যত যন্ত্রপাতি আছে সবগুলো ব্যবহারের ফলে যে অবচয়টা হয়, সেই অবচয়টা আমাদের আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। ৭ নম্বরে রয়েছে লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? শিক্ষার্থীরা, এখানে দেখো অপশন দিয়েছে ৫টি, ৬টি, ৭টি, ৮টি। তো এটা সঠিক উত্তর হচ্ছে ৭টি। শিক্ষার্থীরা, লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে ৭টি। তো এর পরবর্তীতে দেখি আমরা ঘটনা ও লেনদেন। দেখো একই অর্থবোধক নয়, একই অর্থবোধক, একটি আরেকটির পরিপূরক, উভয়ই পৃথক পৃথক হিসাব। তো শিক্ষার্থীরা, ঘটনা ও লেনদেন এই দুইটাই কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। একই অর্থ বোধক নয়, দুটো কিন্তু অর্থ এক দাঁড়ায় না। তাই আমাদের সঠিক উত্তর একই অর্থবোধক নয়। তো শিক্ষার্থীর এরপরে যে প্রশ্নটা রয়েছে দেখো, কোন ঘটনাটি লেনদেন নয়? এখানে ৪টা অপশন রয়েছে দেখো: আলমারি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ, বেতন প্রদান, মনিহারি দ্রব্যাদি ক্রয়, সুদ প্রাপ্তি। তো শিক্ষার্থীরা, এটার উত্তর হচ্ছে এই যে আলমারি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ, এটা লেনদেন নয়, এটা একটি ঘটনা। কেননা এখানে কোনো তোমার অর্থ সম্পর্কীয় ঘটনা ঘটেনি এবং এটা কেবল সিদ্ধান্ত গ্রহণ করেছে, এখনো কিনা হয়নি। তো পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো, ধারে পণ্য ক্রয় করা হলে হিসাব সমীকরণে কোন উপাদান প্রভাবিত হয়? শিক্ষার্থীরা, খুবই চমৎকার একটি প্রশ্ন। দেখো ধারে পণ্য ক্রয় করার ফলে কি হয়? ধারে পণ্য ক্রয় করার ফলে আমাদের পাওনাদার বৃদ্ধি পায়, অপরদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো পাওনাদারের উপাদানটা হচ্ছে আমাদের এল, আর মালিকানা সত্ত্বের উপাদানটা হচ্ছে আমাদের ই। তো সঠিক উত্তর হচ্ছে দেখো এখানে এই যে এল ও ই, এই দুটা উপাদান কি হয়? প্রভাবিত হয়। এই যে দেখো এল ও ই, এই এল ও ই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো দেখো সঠিক উত্তরটা আমি লাল কালার দিয়ে কালার করে দিলাম। তো শিক্ষার্থীরা, ১১ নম্বর প্রশ্নে বলেছে বাকিতে পণ্য বিক্রয় হিসাব সমীকরণের দেখো ৪ টা অপশন দিয়েছে: এ বৃদ্ধি ও এ হ্রাস, এ বৃদ্ধি ও ই বৃদ্ধি, এল বৃদ্ধি এ হ্রাস, এ বৃদ্ধি এল বৃদ্ধি। তো শিক্ষার্থীরা, বাকিতে পণ্য বিক্রি করলে আমাদের দেনাদার বৃদ্ধি পায়। তো দেনাদার হচ্ছে আমাদের জন্য সম্পদ, তাই আমাদের এই বৃদ্ধি পেয়েছে। এবং অপরদিকে দেখো বিক্রয় যেহেতু আমাদের জন্য আয়, আর আয়টা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের উপাদান যেটা বৃদ্ধি পায়। তো দেখো আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, অর্থাৎ এই বৃদ্ধি ও ই বৃদ্ধি। তো শিক্ষার্থীরা, আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, এই বৃদ্ধি ও ই বৃদ্ধি। ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলে হিসাব সমীকরণের কোন কোন উপাদান পরিবর্তন হবে? দেখো ধারে যদি অফিসের সরঞ্জাম ক্রয় করা হয়, তোমরা নিশ্চয়ই জানো ধারে ক্রয় করার ফলে আমাদের কি
আমাদের পাওনাদার বৃদ্ধি পায়। তো পাওনাদার উপাদানটা হচ্ছে এল। তো দেখো এখানে একটা এল রয়েছে, খতে রয়েছে, আবার গতে রয়েছে। তো যেহেতু এল বৃদ্ধি পাবে এবং অপরদিকে অফিস সরঞ্জাম বা অফিসের যন্ত্রপাতি এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ, তার মানে সম্পদও বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থীরা দেখো আমাদের অপশনে রয়েছে যে গ নাম্বারটা এ ও এল। এই এ ও এল হচ্ছে আমাদের জন্য সঠিক উত্তর। তো দেখো প্রশ্নটা যদি একবার পড়ি, ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলে হিসাব সমীকরণে কোন কোন উপাদান পরিবর্তন হবে? দেখো শিক্ষার্থীরা এ ও এল এর পরিবর্তন হবে। তো পরবর্তী 13 নম্বর প্রশ্নটা আমরা দেখি। দেখো বলেছে আলমারি ক্রয় 10,000 টাকা, উক্ত ঘটনায় হিসাব সমীকরণের কোন উপাদান প্রভাবিত করে? শিক্ষার্থীরা আলমারি ক্রয় করা হলো, আলমারি কি আমাদের একটা সম্পদ? সম্পদ ক্রয় করার ফলে আমাদের একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আমাদের নগদ অর্থ যেহেতু দিয়ে ক্রয় করা হয়েছে, তার মানে আমাদের নগদ টাকা চলে গেছে। তার মানে নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তার মানে আমাদের সম্পদ বৃদ্ধিও পেয়েছে এবং সম্পদ হ্রাসও পেয়েছে। তার মানে আমাদের কোন উপাদানটাকে প্রভাবিত করেছে এখানে? দেখো সম্পদকে আমরা বলি এ, আর এই যে দেখো এই উপাদানটা আমাদের কি হয়েছে? বৃদ্ধিও পেয়েছে, হ্রাস পেয়েছে। শুধুমাত্র একটা উপাদানের উপরেই প্রভাবিত হয়েছে। 14 নম্বরটা দেখো, ব্যবসা হতে মালিক ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করলে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটে? তো শিক্ষার্থীরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি মালিক 5,000 টাকা উত্তোলন করে নেন, তবে মালিকের মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং যেহেতু নগদ টাকা তিনি নিয়ে যাচ্ছেন, তার মানে আমাদের নগদ অর্থ অর্থাৎ সম্পদ হ্রাস পায়। তার মানে এ এবং এই দুটো উপাদানের আমাদের পরিবর্তন হয়েছে। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, এ ও এর পরিবর্তন হয়। বাকিতে পণ্য বিক্রয় একটি আন্তঃলেনদেন, নগদ লেনদেন, অদৃশ্য লেনদেন, বহি লেনদেন। দেখো এটি আন্তঃলেনদেন হবে না, কেননা এটা অভ্যন্তরীণ কোনো লেনদেন নয়। এটি নগদ লেনদেনও নয়, কেননা এখানে বলেছে বাকিতে পণ্য বিক্রয়। এছাড়া এটা অদৃশ্যও নয়, কেননা এটা তো দৃশ্যমান, দেখা যায়, বাকিতে কোনো কিছু বিক্রি করলে দেখা যায়। তো তাহলে আমাদের সঠিক উত্তরটা কি? আমাদের সঠিক উত্তর হচ্ছে বহি লেনদেন। তো পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের, দেখো লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়? শিক্ষার্থীরা লেনদেনকে 2 ভাগে ভাগ করা যায়। খুবই সহজ একটা প্রশ্ন। এর 17 নাম্বার, প্রতিটি লেনদেন প্রভাবিত করে কোনটিকে? শিক্ষার্থীরা প্রতিটি লেনদেন নিচের কোনটিকে প্রভাবিত করে? দেখো হিসাব রক্ষণকে, হিসাব নীতিকে, হিসাব সমীকরণকে, দুতরফা দাখিলাকে। তোমরা নিশ্চয়ই জানো প্রতিটা লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। তো আমাদের সঠিক উত্তর হিসাব সমীকরণ। লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? লেনদেনের বৈশিষ্ট্য 7টি। এটা একটু আগে আমরা করেছি একবার, তারপরে এটা আবার আবার উঠানো হয়েছে। যাই হোক, তো লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? 7টি। আচ্ছা, তাহলে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র কিসের বৈশিষ্ট্য? শিক্ষার্থীরা স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র লেনদেনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো দেখো আমি এটা লিখে দিলাম লেনদেনের বৈশিষ্ট্য। তো আম, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 20 নাম্বারটি দেখো, হিসাব সমীকরণের সঠিক সমীকরণ কোনটি? এখানে শিক্ষার্থীরা 4টি সমীকরণ রয়েছে। আমরা প্রত্যেকে জানি আমাদের সঠিক হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ই। তো এটা হচ্ছে আমাদের জন্য সঠিক হিসাব সমীকরণ। তো এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো 21 নাম্বার, ব্যবসায় সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি কি? শিক্ষার্থীরা ব্যবসায় সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে বলা হয় দায়। তাই আমরা এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের কি? দায়। দেখো আমি দায় লাল করে দিলাম। পরবর্তী রয়েছে কি? লেনদেন হতে পারে, দেখো এখানে একটা 3 রকমের অপশন দিয়েছে। লেনদেন হতে পারে দৃশ্যমান, অদৃশ্যমান, সহজ ও কঠিন। তো শিক্ষার্থীরা লেনদেনের বৈশিষ্ট্য থেকে আমরা পাই লেনদেন হতে পারে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুইটাই। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান, অর্থাৎ ক নংটা আমাদের সঠিক। 23 নাম্বারটা দেখো, সঠিক হিসাব সমীকরণ কোনটি? শিক্ষার্থীরা এখানে 4টি সমীকরণ দেওয়া রয়েছে এবং 4টি হচ্ছে হিসাবের বর্ধিত যে সমীকরণটি রয়েছে সেই সমীকরণ। তো সেই সমীকরণগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি, সমীকরণটা দাঁড়াচ্ছে এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। অর্থাৎ আমাদের সঠিক সমীকরণ কোনটা? সঠিক সমীকরণটা হচ্ছে আমাদের এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এটাই হচ্ছে আমাদের সঠিক হিসাব সমীকরণ, যেখানে আমরা ই কে ভাঙালাম কি? সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এই 4টা উপাদান দ্বারা ভাঙালাম। তো 24 নম্বরে রয়েছে দেখো, ঋণ গ্রহণ 50,000 টাকা, এর দ্বারা ব্যবসায় কি পরিবর্তন হয়েছে? শিক্ষার্থীরা ঋণ গ্রহণ করার ফলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এবং দায় স্বরূপ ঋণ বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের কি কি ব্যবসায় কি কি পরিবর্তিত হয়েছে? ব্যবসায় সম্পদ অর্থাৎ নগদ অর্থ যেহেতু আমাদের সম্পদের পরিবর্তন হয়েছে, আর ঋণ যেহেতু আমাদের দায়, তার মানে আমাদের দায়ের পরিবর্তন হয়েছে। তো সর্বশেষ আমাদের রয়েছে 25 নাম্বার। 25 নম্বরে বলেছে দেখো, অদৃশ্যমান লেনদেন কোনটি? তো সেক্ষেত্রে ক নম্বরে বলেছে বেতন দেওয়া, খ নম্বরে তসরুপ হওয়া, গ নম্বরে অবচয়, গ নম্বরে কমিশন পাওয়া।
তো সেক্ষেত্রে অদৃশ্যমান লেনদেন বলতে আমরা বুঝি যে লেনদেনটি আমাদের দৃশ্যমান নয়, অর্থাৎ দেখা যায় না। তো এমন লেনদেন এখানে কি রয়েছে? এমন লেনদেন এখানে রয়েছে যে অবচয়। অবচয় হচ্ছে আমাদের জন্য অদৃশ্যমান লেনদেন। কেননা অবচয় হয় যে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সম্পদের, তা কিন্তু আমাদের দেখা যায় না। এছাড়া বেতন দেওয়া, তছরূপ হওয়া, কমিশন পাওয়া সবকিছুই কিন্তু দেখা যায় বা বুঝা যায়। তো অবচয়টা কিন্তু দেখাও যায় না, বুঝাও যায় না। তাই অবচয়টা হচ্ছে আমাদের জন্য অদৃশ্যমান লেনদেন। তো সেক্ষেত্রে আশা করি আজকের এই লেনদেনের যে বহু নির্বাচনী অংশগুলো আমি তোমাদের সমাধান করেছি, 25টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী, খুব সহজে মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখেছো। তো তারপরেও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, ভিডিওটি একটু টেনে দেখো। ধন্যবাদ সবাইকে।